ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আলোচনা করব যে পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ, অর্থাৎ পৃথিবী কি অভিগত গোল নাকি গোলাকার, সেই সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। আমি এর কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদেরকে গোলাকৃতির প্রমাণ দেখিয়েছিলাম। আজকে দেখাবো কি অভিগত গোলাকৃতির প্রমাণ। তো আগে দেখো, পৃথিবী অভিগত গোলাকৃতির প্রমাণ যদি আমি করতে যাই, সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম যে বিষয়টা মনে রাখতে হবে যে অভিগত গোলক কাকে বলে আগে জানতে হবে। তারপরে কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে পৃথিবী অভিগত গোলক কি না। ঠিক আছে, তাহলে আগে আমাকে জানতে হবে কি অভিগত গোলক গোলক কাকে বলা হয়। ঠিক আছে, তো অভিগত গোলক কাকে বলা হয় না, যে গোলকের, দেখো যে গোলকের পূর্ব পশ্চিম কি হয়, যে গোলকের পূর্ব পশ্চিম দিকটা স্ফীতি হয় অর্থাৎ ফোলা হয় এবং উত্তর দক্ষিণ চাপা হয়, তাকে আমরা অভিগত গোলক বলি। ধরো একটা ছবি যদি আমি আঁকি, তোমাদেরকে আমি দেখাই। ধরো এইরকম কতকটা হবে, ঠিক আছে, তোমাদেরকে একটা ছবি আঁকাই। আমি এই ছবিটা দেখতে পাচ্ছ। আচ্ছা, একটু মুছে দিই। দেখো এই গোলকটার উত্তর দিকটা এবং দক্ষিণ দিকটা দেখো চাপা আছে, কিন্তু এই যে পরিধিটা অর্থাৎ পূর্ব এবং পশ্চিমটা দেখো একটু ফোলা আছে। এই তুলনায় এইটা কিন্তু কি রয়েছে, একটু কি আছে, ফোলা রয়েছে। অর্থাৎ যে গোলকের দেখো, এটা একটা গোলক ধরে নাও, তাহলে এই যে গোলক রয়েছে, এই যেই গোলকের তোমার উত্তর দক্ষিণটা, এটা হচ্ছে উত্তর দিক আর এটা কি দক্ষিণ দিক, এবং এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে কি পশ্চিম দিক। অর্থাৎ বলছে যে গোলকের উত্তর এবং দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব এবং কি পশ্চিম দিকটা কি হচ্ছে, ফোলা হয়। পূর্ব পশ্চিমটা কি হয়, ফোলা হয়, এবং উত্তর দক্ষিণটা চাপা হয়। সেই গোলককে আমরা অভিগত গোলক বলি। তো এই পৃথিবী কি অভিগত গোলক, সেটা এবার আলোচনা করব। তো দেখো পৃথিবী কিন্তু অভিগত গোলক, ঠিক আছে, পৃথিবী কি অভিগত গোলক। তো তোমাদেরকে আমি কারণ, কেন পৃথিবী অভিগত গোলক কারণ বোঝাবো, তার সঙ্গে আমি প্রমাণ করেও কিন্তু দেখাচ্ছি। তো দেখো আমরা যদি এবার তোমাদেরকে দেখি যে পৃথিবী যে একটা অভিগত গোলক, কেন এই অভিগত গোলক কেন হয়েছে। তো পৃথিবী অভিগত গোলকের দুটো কারণ আছে অভিগত গোলক হওয়ার কারণ। একটা হচ্ছে কেন্দ্রমুখী শক্তি এবং কেন্দ্র বহির্মুখী শক্তি কিন্তু কাজ করে পৃথিবীর অভিগত গোলক হওয়ার কারণে। কারণ আমরা জানি যে কোনো নমনীয় গোলাকার বস্তুকে যদি আমরা নিজ অক্ষের উপরে আবর্তন করাই, কোনো নমনীয় বস্তুকে, গোলাকার বস্তুকে যদি আমরা নিজ অক্ষের উপর আবর্তন করাই, যেভাবে লাটিম বা লাট্টু পাক খায়, সেভাবে যদি আমরা কি করি, সেই বস্তুকে তার অক্ষের উপরে আবর্তন করায়, তাহলে দেখতে পাবো সেইখানে আমরা দুটো বল কাজ করবে। সেই ঘূর্ণনশীল বস্তুতে দুটো বল কাজ করে, একটা হচ্ছে কি কেন্দ্রমুখী শক্তি আর একটা কেন্দ্র বহির্মুখী শক্তি। কি হয় না, ঘূর্ণনশীল ওই বস্তুটাতে কি হচ্ছে, যে গোলকীয় যে বস্তুটাতে এই যে পূর্ব পশ্চিমে অর্থাৎ মাঝ বরাবর কি হয় না, কেন্দ্র বহির্মুখী কি হচ্ছে, কেন্দ্র বহির্মুখী। এই যে এই শক্তিটা দেখতে পাচ্ছ, কেন্দ্র বহির্মুখী কাজ করে। আর এই যে একদম উত্তর এবং দক্ষিণ বরাবর কি কাজ করে, কেন্দ্রমুখী। অর্থাৎ উত্তর এবং এই যে পূর্ব এবং পশ্চিম দিকটা, পূর্ব দিকটা এবং পশ্চিম দিকটা হচ্ছে যখন ঘূর্ণনশীল বস্তুটা বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কি বলি, কেন্দ্র বহির্মুখী শক্তি। এবং দেখো উত্তর দক্ষিণটা যখন ঘূর্ণনশীল হয় সেই গোলকের, তখন কি হচ্ছে, উত্তর দক্ষিণটা কেন্দ্রের দিকে টানে। কোন দিকে টানে, কেন্দ্রের দিকে সবসময় বস্তুগুলোকে টানে। তখন সেই শক্তিটাকে আমরা কি বলি, কেন্দ্রমুখী শক্তি। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বহির্মুখী শক্তি পূর্ব এবং পশ্চিমে কোনো গোলকের অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুর, নমনীয় বস্তুর পূর্ব পশ্চিমে যে যখন আবর্তন করে, তখন যে শক্তি হয় সেটা হচ্ছে কি কেন্দ্র বহির্মুখী শক্তি। অর্থাৎ একটা ঘূর্ণনশীল বস্তুর পূর্ব থেকে পশ্চিমে যে অংশটা রয়েছে, সেই অংশে সব থেকে যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে বহির্মুখী, অর্থাৎ বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে। ঠিক একইভাবে উত্তর এবং দক্ষিণ দিকটা, দেখো এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিকটা কি হয় না, ঘূর্ণনশীল বস্তুটা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ এটাকে বলা হয় কেন্দ্রমুখী শক্তি। আর যখন বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে পূর্ব পশ্চিমে, সেই শক্তিটাকে বলা হয় কি কেন্দ্র বহির্মুখী শক্তি। এর ফলে কি হয় না, এর ফলে দেখো কেন্দ্র বহির্মুখী শক্তির দ্বারা যখন বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে কোনো ওই পদার্থটা বা ওই বস্তুটা, তখন এই মাঝ বরাবর কি হয়, সেই গোলকে স্ফীতি হয়ে যায়, মানে ফাঁপা হয়, অনেকটা লম্বাটে হয়ে যায়। কিন্তু যখন কেন্দ্রমুখী মানে কি, কেন্দ্রের দিকে টানবে, কেন্দ্রের দিকে টানার দরুন কি হচ্ছে না, পৃথিবীর ওই অংশটা কি উত্তর দক্ষিণে সামান্য চাপা হয়ে যাচ্ছে, দিয়ে তোমার কিন্তু অভিগত গোলক সৃষ্টি হয়েছে। তো একইভাবে পৃথিবীরও দুটো, আমরা জানি যে পৃথিবীর দুটো বল রয়েছে।
একটা হচ্ছে কেন্দ্রমুখী বল রয়েছে, কেন্দ্রমুখী শক্তি বা বল, আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী। ঠিক একইভাবে পৃথিবীর মাঝ বরাবর, ঠিক আছে, এই যে পৃথিবীর, এটা ধরো একটা পৃথিবী, সেই পৃথিবীর মাঝ বরাবর কি না নিরক্ষরেখা বরাবর কেন্দ্র বহির্মুখী চাপ, কিন্তু কি বলতো কেন্দ্র বহির্মুখী চাপ থাকার কারণে বা শক্তি থাকার কারণে এই অংশটা পূর্ব এই কিছুটা ফোলা থাকে, এবং কেন্দ্রমুখী অর্থাৎ উত্তর দক্ষিণ, এই যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ যে মেরুটা রয়েছে সেই মেরুতে কেন্দ্রমুখী শক্তি বেশি কাজ করায়, কিন্তু সামান্য চাপা হয়। এই কারণে পৃথিবী কিন্তু অভিগত গোলক। তো দেখো অভিগত গোলকের আমরা কিন্তু দুটো অক্ষ পাই। কয়টা অক্ষ পাই? দুটো অক্ষ। এই যে উত্তর থেকে দক্ষিণ, এই যে উত্তর থেকে দক্ষিণ, এটা হচ্ছে উলম্ব অক্ষ। উলম্ব অক্ষটা কি হচ্ছে, কি হয়, মানে ছোট হয়। উলম্ব অক্ষ কি হয়, কম ছোট, মানে ছোট হয়। আর এই যে পূর্ব এবং পশ্চিম, এটা হচ্ছে অনুভূমিক অক্ষ। এই পূর্ব এবং পশ্চিম যে অনুভূমিক অক্ষ রয়েছে গোলকের, সেই গোলকে কিন্তু দীর্ঘ হয়। তো আমরা পৃথিবীরও একইভাবে দেখতে পাচ্ছি যে উত্তর দিকটা দক্ষিণ দিকটা সামান্য চাপা রয়েছে, আর পূর্ব এবং পশ্চিম দিকটা কি ফোলা রয়েছে। এখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবী অভিগত গোলক এই দুটো কারণে কেন্দ্রমুখী শক্তি এবং কেন্দ্র বহির্মুখী শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে। এবার যে বিষয়টা তোমাদেরকে আমি প্রমাণ করব, সেই বিষয়টা হচ্ছে যে পৃথিবী কি অভিগত গোলক। আমি তো কারণ তো দেখালাম যে পৃথিবী এই কারণে অভিগত গোলক হয়েছে। তো এবার তো আমাকে প্রমাণ দেখাতে হবে। তো প্রমাণ কি, আমি অন্যতম দুটো প্রমাণ রেখেছি এখানে। একটা হচ্ছে পৃথিবীর ব্যাস এবং পরিধির অনুপাত। ব্যাস এবং কি পরিধির অনুপাত। আমরা যদি দেখি যে পৃথিবীর এই যে মাঝ বরাবর যে রেখাটা টানা হয়েছে, সেই রেখাটা হচ্ছে কি নিরক্ষ রেখা। কি রেখা? এটা হচ্ছে কি নিরক্ষ রেখা। কি রেখা? নিরক্ষ রেখা। আর এই যে উপর নিচে যেটা টানা হয়েছে উত্তর থেকে দক্ষিণ, এটা হচ্ছে কি মূল মধ্যরেখা বা দাগহিমা রেখা। এটা ধরো মূল মধ্যরেখা, এটা মূল মধ্য রেখা। এটা একটা কি একটা দাগহিমা রেখা, ঠিক আছে, মূল মধ্যরেখা। তো এই যা দেখো, দেখো এই মূল মধ্য পৃথিবীর ব্যাস এবং পরিধির পার্থক্য। তো আমরা যদি পৃথিবীর ব্যাস মাপি নিরক্ষরেখা বরাবর, কত ব্যাস হচ্ছে না 12,757 কিমি। মানে এই যে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখা বরাবর যদি আমরা ব্যাস মাপি, তাহলে 12,757 কিমি হচ্ছে। কিন্তু দেখো আবার এই মেরু অঞ্চল অর্থাৎ উত্তর মেরু এবং এই যে দক্ষিণ মেরু অর্থাৎ মূল মধ্যরেখা বরাবর যদি আমি মাপি পৃথিবীর, তাহলে হচ্ছে কত 12,000 তোমার কত 714 কিমি। অর্থাৎ এই যে 12,757 থেকে 12,014 কিমি যদি বাদ দিই, তাহলে আমার কত পার্থক্য আসছে না 43 কিমি। কত কিমি? 43 কিমি কিন্তু পার্থক্য আসছে পৃথিবীর ব্যাসের। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু মানে উত্তর মেরু দক্ষিণ অর্থাৎ মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখার মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, ব্যাসের যে পার্থক্য কত কিমি আসছে না আসছে তোমার 43 কিমি পার্থক্য। অর্থাৎ কি বোঝা গেল যে এই জায়গাটা অর্থাৎ নিরক্ষরেখার এই জায়গাটায় তোমার নিরক্ষরেখার পরিধিটা উত্তর দক্ষিণ থেকে 43 কিমি বেশি রয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে, তাহলে উত্তর দক্ষিণটা চাপা এবং কি পূর্ব পশ্চিমটা কি ফোলা রয়েছে এই 43 কিমি তোমার ব্যাসের পার্থক্যের কারণে। একইভাবে দেখো আমরা যদি একইভাবে এর ব্যাস টোটাল যদি পরিধিটা পরিমাপ করি, তাহলে পরিধির মূল মধ্যরেখার পরিধি হচ্ছে তোমার কত 39,958। আর এর কত অক্ষরেখা বা নিরক্ষরেখা বরাবর এর পরিধি হচ্ছে তোমার 40,093। তাহলে এখানেও দেখো এই দুটোর পার্থক্য যদি আমি করি, তাহলে 135 কিমি। কত কিমি? 135 কিমি পার্থক্য হচ্ছে। মানে অর্থাৎ এই পরিধিটা, এই যে ব্যাস পরিধি, এই পরিধিটা 143 কিমি 135 কিমি বেশি উত্তর দক্ষিণ, অর্থাৎ এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে বেশি, অর্থাৎ পরিধিটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই পরিধির পার্থক্য দেখো নিরক্ষীয় অঞ্চলে বেশি এবং উত্তর এবং দক্ষিণ অঞ্চলে কম। এই কারণে অভিগত গোলকের অর্থাৎ গোলকের দেখো মাঝ বরাবর যেটা হয় ফোলা ছিল, ঠিক একইভাবে এটারও তাই মাঝ বরাবর ফোলা এবং উত্তর এবং দক্ষিণ দিকটা কিন্তু কি রয়েছে না চাপা রয়েছে। তার এখান থেকে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী একটা অভিগত গোলক। ঠিক একইভাবে আরেকটা দেখো যে পৃথিবীর বস্তুর ওজন আমরা নিউটনের সূত্র থেকে জানতে পারি যে পৃথিবীর বস্তুর ওজনের তারতম্য, এই বস্তুর ওজনের তারতম্য দিয়েও কিন্তু প্রমাণ করা যায় যে পৃথিবী কিন্তু অভিগত গোলক। কিভাবে? দেখো আমরা নিউটনের যে একটা সূত্র জানি, সেই নিউটনের সূত্র থেকে আমরা জানি যে পৃথিবীর এই যে কেন্দ্র, ঠিক আছে, এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে যত দূরে যাবে, যত দূরে আসবে কোনো বস্তু, তার যদি ওজন মাপা হয় সেই বস্তুর ওজন কিন্তু কম হবে, এবং যত কাছে থাকবে সেই বস্তুর ওজন কিন্তু বেশি হবে। কেন্দ্র থেকে কোনো বস্তু যত কাছে থাকবে সেই বস্তুর ওজন তত কিন্তু বেশি হবে, আর কেন্দ্র থেকে যত দূরে থাকবে সেই বস্তুটার ওজন কিন্তু কম হবে। ঠিক একইভাবে আমরা যদি কোনো বস্তুকে নিরক্ষীয় অঞ্চল, এটা তো আমার নিরক্ষীয় রেখা, এই নিরক্ষীয় বরাবর যদি ওজন মাপা হয় তার যা ওজন হবে, ঠিক আমরা যদি এই যে মেরু
উত্তর মেরু আর এই যে দক্ষিণ মেরু, এই দক্ষিণ মেরু বা উত্তর মেরুতে ওই বস্তুটাকেই মাপা হয়, তার ওজন কিন্তু বৃদ্ধি পাবে। কেন? কারণ হচ্ছে দেখো নিরক্ষরেখা মানে কেন্দ্র থেকে নিরক্ষরেখার পরিধিটা কিন্তু বেশি, ঠিক আছে, ব্যাসটা বেশি, এই কারণে এর ওজনটা কম। তাহলে ওজন আমি আগেই বলেছি নিউটনের সূত্রে যে কেন্দ্র থেকে যার দূরত্ব বেশি হবে তার ওজন কমবে, তাহলে এর দূরত্বটা বেশি, এই কারণেই তো এই যে পূর্ব পশ্চিমটা ফোলা রয়েছে, তাই না? ঠিক একইভাবে দেখো মূল মধ্যরেখা যেহেতু কাছে রয়েছে, অর্থাৎ কেন্দ্র থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর কাছে রয়েছে, এর জন্য ওজনটা বেশি। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে ওজনের তারতম্যের পার্থক্যের কারণে যেহেতু নিরক্ষরেখায় কোনো বস্তু মানে কেন্দ্র থেকে দূরে অবস্থিত, অর্থাৎ মাঝ বরাবর আছে এটা, এর জন্য ওজনটা বেশি কম হয়, এবং নিরক্ষর মানে মূল মধ্যরেখা বরাবর অর্থাৎ কেন্দ্র থেকে কাছে থাকার জন্য ওজন বেশি হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। তার জন্য এই মেরুটা অর্থাৎ নিরক্ষরেখাটা কি হচ্ছে না তোমার ফোলা, এবং উত্তর এবং দক্ষিণ যে মেরুটা রয়েছে সেই মেরুটা চাপা রয়েছে। এই দুটো পয়েন্টের আমরা পার্থক্য দিয়েও কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবীর আকৃতিটা পুরোপুরি গোল নয়, কিছুটা অভিগত গোল, অর্থাৎ পূর্ব পশ্চিমটা কি হচ্ছে ফোলা এবং উত্তর এবং দক্ষিণটা কি সামান্য চাপা। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী একটি অভিগত গোলক। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারো, তার আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।